কফি গাড়ির মেয়েটা লিখেছেন এসকিয়া মফালেলে, বঙ্গানুবাদ করেছেন স্বাক্ষর শতাব্দ। ভিড়টা মস্ত একটা জন্তুর মতন নড়ছিল এবং সামনে পিছনে সমুদ্রের মতন দুল ছিল। সামনেই মেট্রোপলিটন স্টিল উইন্ডোজ লিমিটেড, সবকটার চোখ সেই দিকে। শ্রমিকেরা কেউ কারো কথা শুনছিল না, সম্ভবত তার দরকারও ছিল না, কারণ প্রত্যেকেরই দাবি জীবন মরণের। প্রত্যেকে জানতো তারা ধর্মঘটে আছে কিসের জন্য। জিজ্ঞেস করলে শুধু একদলা থুতু ফেলে বলবে, তোমার কি মনে হয় আমরা রঙ্গ করার জন্য এসেছি? নোংরা, তৈলাক্ত, পিচ্ছিল, ঘর্মাক্ত কতগুলো কালো মানুষের শরীর। ভিড়ের চাপাচাপির মধ্যে ক্ষোভ, রাগ আর ক্রোধের গর্জন। ধর্মঘটীরা যার যার অবস্থানে, সেই সাথে চলছে আইনের লাঠি। গাড়িগুলোর পাঁচমিশালি উন্মাদ হট্টগোল। পিছে হট, বাদরের দল! একটা থামের সাথে লেপ্টে থাকা কালো মানুষ চেঁচিয়ে উঠল, হাই কালা মুরগির কালাপুত! কফি গাড়ির মেয়েটা মেট্রোপলিটন স্টিল উইন্ডোজ লিমিটেডের হরতালের ভাবনার মধ্যেই ডুবেছিল। লোকেরা এর মধ্যে স্রোতের মতন তার কাছে কফি আর প্যানকেক কিনতে আসছিল। এই বিশাল জনস্রোত এবং তার থেকে বিচ্ছিন্ন দু একটা ঢেউ যে তার গাড়ির দিকে আসছে, সেদিকে তার খেয়াল ছিল না। হঠাৎ একটা কান ফাটানো আওয়াজ হলো ঠিক তার পেছনে, দড়াম করে। তখন তার হুঁশ হলো, এক সারি গাড়ি উল্টে গেছে এবং একদঙ্গল লোক তার উপর হুমকি খেয়ে পড়েছে। মেয়েটা তার গাড়ি থেকে বের হয়ে এলো, ঠিক যেমন করে ভয় পেয়ে পাখিরা বাসা থেকে বের হয়ে আসে। একটা নারী কণ্ঠের আর্তচিৎকার, এরই মধ্যে আরেকটা দড়াম। থামের সাথে লেপ্টে থাকা লোকটা সেখান থেকে নিজেকে মুক্ত করে মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে। মেয়েটার দুর্দশা আঁচ করতে পেরেছে। প্রায় অভদ্রভাবেই সে মেয়েটাকে রাস্তার দিকে ঠেলে দিল। মাটিতে পড়ে থাকা একটা কড়ার হাতল ধরে গাড়িটাকে গুড়িয়ে রাস্তার ওপারে নিয়ে গেল এবং সকলকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগলো, জায়গা করে দে কালো বাদরের দল! ঠিক সে সময় আরেকটা গাড়ি তার ঠিক পেছনেই দেশলাইয়ের বাক্সের মতন করে উল্টে গেল। ওহ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব। আরও সাবধান থাকতে হবে গো আপা। কীভাবে যে আপনাকে ধন্যবাদ দিই। কফি আর প্যানকেক নেন। ধন্যবাদ আপা। দেখেন এরা আগাচ্ছে, মনে হয় কারখানার ভিতরে ঢুকে পড়বে। মেয়েটা পেছনে তাকিয়ে দেখলো লোকটা চলে গেছে এবং সে তার নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। কী ধরনের অসভ্য আচরণ, সে ভাবতে লাগলো। এরপর সেই শীতের সকালে রাস্তা থেকে সব লোককে খেদিয়ে দেওয়া হয়েছিল। শ্রমিকেরা চলে গেল, কোনো সন্তোষজনক আপোষ হয়নি। কালো মানুষের হরতাল এমনিতেও বেআইনি। কাজে ফেরত যাও, নইলে বরখাস্ত, আর নইলে যাও জেলে। এই ছিল নির্বাহী আদেশ। অর্ধেকের বেশি লোকের চাকরি চলে গেল। শহরের এই দারিদ্র্যপীড়িত পশ্চিম অংশ এই মুহূর্তে তুলনামূলক কম কোলাহলপূর্ণ। নারী ও পুরুষেরা তাদের নিত্যকার কর্মচক্র শুরু করছে। একটা নিরানন্দ ধোঁয়াটে কুয়াশা ঝুলে আছে বা যেন দেয়ালে আটকে আছে। চিমনির কালো ক্রুর ধোঁয়া উপরের দিকে উঠছে। মাংস ভাজির কড়া গন্ধ। ফলের আর সবজির দোকানগুলো আশঙ্কার মধ্য দিয়েই বেচাকেনা শুরু করেছে। বুড়ো লোকগুলো দাঁড়িয়ে আছে প্রবেশপথের কাছে, বুদ্ধের মতন হাত গোটানো। মুখটা যেন ইচ্ছে করে খিচিয়ে রেখেছে, সেটা আবার খুব স্পষ্টও নয়, যেন পৃথিবীর প্রতি নির্দারুণ অবজ্ঞা, বিশেষ করে এই তুচ্ছ বেচাকেনার দিকে। আর ধরিত্রী মাতারও যেন অনেক দয়া। এই নিপীড়িত লোকগুলো সামান্যেই যে পরিমাণ থুথু বের করে দিচ্ছে, সেই সব ধারণ করছে সে নিদারুণ উদারতায়। এর মধ্যে হয়তো একটা গাড়ি মাঝ রাস্তা দিয়ে চিরে যাওয়ার সময় শুকিয়ে যাওয়া ঘোড়ার লাদি মারিয়ে যায়, আর সেই গন্ধ বাতাসে ভাসতে থাকে, আরও আরও থুথুর উদ্গীরণ ঘটায়। হ্যালো হ্যালো, কফি চাই? হ্যাঁ, আর 2টা গরম বনরুটি। মেয়েটা লোকটার দিকে তাকালোই না খাবার দেওয়ার সময়। অল্প সময়ের জন্য চোখ গেল তার দিকে। ধীরে ধীরে সে হাতড়ে স্মৃতির টুকরাগুলো জড়ো করলো এবং অবচেতনে একটা ছবি দাঁড়িয়ে গেল। মেয়েটা তার দিকে তাকালো এবং দেখলো লোকটা তাকে ছানছে। ও! মেয়েটা হঠাৎ হাঁপিয়ে ওঠে, হাত মুখের কাছে। আপনি সেই মুরব্বী যিনি আমার গাড়িটা বাঁচিয়েছিলেন।
মুরব্বি বইল না, আমার নাম রুবেন লেমেকো, কারখানার ছেলেরা আমরা চায় না বলে। তোমার নাম কি? জোডোয়া। লোকটা তাকে দেখছিল। মেয়েটার ছোট্ট নরম আঙ্গুলগুলো কিছু একটা ধোয়াধুয়ি করছিল। সেখান থেকে তার পরনের ছেলেদের জামা রং চড়ে যাওয়া সবুজ, তার দেহের তুলনায় বেশ বড় আকারের পাতলা ফ্রক, সবশেষে একটা ময়লা কালো টুপির নিচে তার পিচ ফলের রঙের মুখখানা, অর্ধাহারি কিন্তু সুগঠিত। ক্ষুধার্ত লোকটা যখন খাচ্ছিল, মেয়েটাও তাকে আর চোখে দেখে নিচ্ছিল মাঝে মাঝে। কোমল, আর্দ্র চেরা চোখগুলোর মধ্যে একটা বেশ শেয়ানা ভাব ছিল, কিন্তু বিনীত নিচু কাত দুটোর কারণে ভাবে নিরীহ দেখাচ্ছিল, নইলে বেশ নিষ্ঠুর ও প্যাঁচালো লাগতো। লোকটার উপস্থিতিতে মেয়েটার মধ্যে একটা কিছু কাজ করছিল, একটা অস্বস্তিকর শ্রদ্ধার ভাব। তার মনে হলো এই লোকটা বেশ আকর্ষণীয় যতক্ষণ সে স্পর্শের দূরত্বের বাইরে আছে। ভুতুরে ঘরগুলিতে সাজানো মোমের মূর্তিগুলো দেখে তার যেমন মনে হয়েছিল। মেট্রোপলিটন থেকে ছাড়ান দিয়েছে। লোকটা মাথা নুয়ে এলো। তৈলাক্ত টুপির উপরটায় নিরাশা দেখতে পেল মেয়েটা। ইন্স্যুরেন্স ফান্ড অফিস থেকে মাত্র আসলাম। লোকটার জন্য বেশ মায়া হতে লাগলো। কেমন এক মায়া যা কখনো কোনো অচেনা লোকের জন্য সে অনুভব করেনি। এখন কি হবে? বেশিরভাগের মতোই। মেয়েটার চোখের দিয়ে সরাসরি তাকালো সে। সকাল সকাল মালিকের পেটে নাস্তা ঢুকবে আর আমাকে রাস্তা মাপতে হবে, এই আর কি। সরকারি কাগজ নাই, কোনো কাগজই নেই, কোনো কাজ নাই, একেবারে শহরের বাইরে। সবার জন্যই বেশ কঠিন সময় যাচ্ছে মনে হয়। হ্যাঁ জানি। যখনই ক্ষুধা লাগবে, টাকা না থাকলে আমার এখানে চলে এসো, তোমাকে কফি আর প্যানকেক দিব। ধন্যবাদ। তোমাকে পিঙ্কি ডাকি, ঠিক আছে? মেয়েটা মাথা নাড়ায়। লোকটা তার সাথে হাত মেলালো। হাতির মতো বড় হওয়ার একটা কথা আছে না আমাদের প্রবাদে, তেমনি বড় হও প্রিয়। লোকটা চলে গেল। উধাও হওয়ার আগ পর্যন্ত অনেকক্ষণ ধরে সে লোকটার দিকে তাকিয়ে রইল। চোখ সরালো না। মনে হচ্ছিল লোকটা যে কোনো জায়গায় গিয়ে আগুন লাগিয়ে দিতে পারে। অলস ভঙ্গিতে ধোয়া মোছা করতে করতে পিঙ্কি ভাবছিল লোকটা অদ্ভুত। চায়না প্রায় পিঙ্কির গাড়ির কাছে দাঁড়াতো, কিন্তু টাকা পয়সা ছাড়া কফি আর প্যানকেক নিত না। আমি তোমার চেয়ে গরিব না, সে বলতো। কখনো যদি একেবারে নালায় পড়ে যাই, তখন তুমি আমায় সাহায্য করো। ধীরে ধীরে পিঙ্কি লোকটার সাথে অভ্যস্ত হয়ে এলো। লোকটার জন্য পিঙ্কির মন থেকে দুঃখ হতে লাগলো। মনে হলো সে কাছেরই লোক, অথচ সময়ে সময়ে রক্তারক্তি করতেও পিছপা হয় না। এবং লোকটাও সেটা টের পেল, কষ্ট পেল এবং মেয়েটার জন্যও দুঃখিত হলো। ঠিক আছে পিঙ্কি, আমি আজকে তোমার থেকে মাগনা নেব। এই নিষ্ঠুর শহরে তুমি না খেয়ে মারা যাবে। তারপর এই বিশাল শহরের কথা আমি ভেবে দেখো পিঙ্কি, অনেকেই না খেয়ে থাকে, তুমি আর আমি। আমরা এমন আর কি, আমরা ভুখা থাকলে, অসুস্থ হলে বা মারা গেলে কেই বা খোঁজ করবে। যে সকল দিনে চায়না আসতো না, পিঙ্কি তার খোঁজ করতো মনে মনে। এবং তার মনে ভয় ছিল। ভয় ছিল একটা অজানা রহস্যময় ব্যাপারে, যে ব্যাপারটা মানুষের সম্পর্কের মধ্যে দানা বাঁধে, জানা বোঝার আগেই সেখানে গিয়ে হাজির হয়। ভয়ের কারণ ওই রহস্যময় ব্যাপারটা নিজের উপস্থিতি জানান দেওয়ার সময় আতঙ্ক উৎপাদন করে এবং প্রায়ই বন্ধুত্বের সম্পর্কটিকে ধ্বংস করে দিয়ে যায়। চায়নার উপস্থিতিতে পিঙ্কি নিজের ভিতর একটা ভগ্নিসুলভ বাৎসল্যের মধ্যে আশ্রয় খুঁজত। যদিও চায়না এটা খুব একটা ভালো লাগতো না, তবু সে না বোঝার বান করত। এরই মধ্যে আকাশ ও পৃথিবী ভালোবেসে মিলিত হতে চেয়েছে কতবার। বজ্রে, রৌদ্রে, ভূকম্প, বৃষ্টিতে কত চেষ্টা। অমৃত গাড়লে বন্ধুত্বের বান, আগুন আর পানির মিতালি, কান্না ও হাসির কি অবিরাম আলিঙ্গন, শেন ও কপতের সম্মিলিত গান, ফেরেশতাদের জন্য ইবলিশের ভালোবাসা। শুধু চায়না এবং পিঙ্কি নিজেদের মধ্যে সম্ভাব্য ভালোবাসার সম্পর্কের কথা ভেবে একটা আতঙ্কের মধ্যে নিষ্কর্মা হয়েছিল। পিঙ্কি, শেষ পর্যন্ত একটা চাকরি পেয়েছি, শুনে অনেক ভালো লাগছে চায়না। আমার প্রথম উপার্জন থেকে তুমি একটা উপহার পাবে। ওহো, আমার তোমাকে এটা বলে দেওয়া ঠিক হয়নি, চমক দেওয়ার ইচ্ছা ছিল। চমক দিতে পারবে না ভেবে সে আসলেই একদমই গিয়েছিল। চিন্তা করো না চায়না, আমি এমন ভাব দেখাবো যে আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি। দেখো। দুজনে হেসে উঠল। শুক্রবার এলো। পিঙ্কি, চলো যাই। কোথায়? দাঁড়াও দেখাচ্ছি।
সে তাকে রাস্তা ধরে এগিয়ে এক সস্তা দোকানির কাছে নিয়ে গেল। ভাই, আমি চাই সে তার নিজের ইচ্ছা মতন কিছু একটা বেছে নেবে। সস্তা দোকানি অবস্থা বুঝে সহসাই তার পণ্যগুলোর নিদারুণ প্রশংসা গাইতে শুরু করলো। ঠিক ঠিক আছে ভাই, আমাকে বেছে নিতে দিন। পিঙ্কি একটার পর আরেকটা জিনিস তুলে দেখতে লাগলো। এটা সেটা নেড়েচেড়ে দেখে শেষমেশ খুব সুন্দর একটা লম্বা চুলের কাটা, জামার সাথে পরার জন্য একটা কারুকাজ করা ব্রোচ আর একজোড়া বালা বেছে নিল। চায়না নিজের হাতে পিঙ্কিকে কেনা জিনিসগুলো পরিয়ে দিচ্ছিল, টুপির মধ্যে চুলের কাঁটাটা বিধিয়ে দিল। সস্তা দোকানির নাম নাইডু। পিঙ্কির অবস্থা দেখে সে আবার তার গীতমালা চালু করে দিল। চায়না নিজের জন্য নিল একখানা ছুরি, একটা বেশ কেতাদুরস্ত চেইনের সাথে ঝোলানো, আর কফির গাড়িটার দিকে ফেরত গেল তারা। সেদিনের পর থেকে নাইডু পিঙ্কির কফি গাড়ির বান্ধা কাস্টমার। সে প্রায়ই তার কেক আর কফির প্রশংসায় মেতে উঠত। দুইবার দুপুরের খাবারের সময় চায়না খেয়াল করলো নাইডুর ভাড়ামিতে পিঙ্কি হেসে গড়িয়ে পড়ছে। তুমি কোথায় কাজ করো মাই ফ্রেন্ড? একদিন নাইডু জিজ্ঞেস করলো। আরও অনেক ভারতীয়দের মতো সেও 450কে বলতো পড়ো পেপটে, 5 ফর্মসকে ফায়ারে ফর্মস, ভেরি ভাইটালকে ওয়েরি ভাইটাল। মেইন রোডের জুতার কারখানায়, ভালো বেতন। এই শহরে এমন জায়গা আছে নাকি? ঠিক ঠিক মাই ফ্রেন্ড, আমাকে দেখো না, হতে চাইলাম মুদির দোকানি, হয়েছি ফেরিওয়ালা। আজকে আমি ক্ষুধার্ত পিঙ্কি, চায়না এসে বলল একদিন। সে কিছু একটা নিয়ে আনন্দে বেশ উত্তেজিত হয়েছিল। তোমাকে খুশি দেখে খুব ভালো লাগছে চায়না, কী খবর? কিছুই না, মানুষ মাঝে মাঝে একটু খুশি হতে পারে না? অবশ্যই হয়। আমি ভাবলাম বিশেষ কিছু ঘটল কি না। সে যখন কফির জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করছিল, চায়না তাকিয়েছিল তার প্রায় গোলাপি হয়ে যাওয়া আঙ্গুলগুলোর দিকে। আরে, তোমার আঙ্গুলে একটা সুন্দর আংটি, সোনার খনি কই পেলে? পিঙ্কি হাসতে হাসতে তার আঙ্গুলে কাজ বসানো আংটিটার দিকে তাকালো। আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘষে রেখে দিল। নাইডুর কাছ থেকে? কি? এটা এমন কিছু না, চায়না। নাইডুর কাছে খাবারের জন্য কোনো টাকা ছিল না, এই জন্য সে 3 দিনের কফি আর কেকের বিনিময়ে এটা দিয়ে গেছে। কথাগুলো সে এমনভাবে বলে গেল যেন তাতে নিজেরই বিশ্বাস নেই। বেশ একটা পুঞ্জীভূত ঝড়ের আভাস পাচ্ছিল। তুমি মিথ্যা বলছো। এটাই সত্যি, চায় না। এটা নিয়ে মিথ্যা বলে আমার কী লাভ? তাই সে ভাবল বন্ধুত্ব রক্ষার জন্য মেয়েটা একটু মিথ্যাও বলতে পারে না। কেমন দূরের মানুষ মনে হচ্ছিল, ক্রোধ জমা হচ্ছিল ধীরে ধীরে। হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। শোনো পিঙ্কি, তুমি ফেরিওয়ালা ব্যাটার প্রেমে পড়েছ। যখনই আমি ওকে এখানে দেখেছি তোমার সাথে, আমি লক্ষ্য করেছি সে বেশ মৌজে আছে, দাঁতগুলি বের করে তোমার দিকে বেশ রসিয়ে রসিয়ে তাকায়। আমি তার প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করে দেখেছি। সে গাড়ির দিকে এক কদম এগিয়ে এলো। তুমি আমাকে দেখতে পাও না? আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, সেই যে হরতালের দিন, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। সে বোধ হয় আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কিছু একটা তাকে বাধা দিল, গলা ধরে এলো। আর একটা শব্দ উচ্চারণ করতে পারলো না। সে খুব ধীরে ধীরে চলছিল। একটা ছুরি বের করে তার ধারালো ফলা পিঙ্কির গলার দিকে ধরল। পিঙ্কি তার গাড়ির ভিতর সেধিয়ে জিততে লাগলো। এত ভয় পেয়ে গেল যে নিজেকে বাঁচানোর জন্য কিছু বলার সাহসও পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে সে পুরুষের ঈর্ষার ভয়ানক দিকটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছিল। ধারালো ফলার উপর উকি দিয়ে চকচক করে ওঠা ঈর্ষা চেরা চোখের উপর থেকে একটা পর্দা তুলে দিয়ে স্থির হয়ে গিয়েছিল। পিছনের দেয়ালের উপর ভর করে পিঙ্কি কথা বলার সাহস পেল। ঠিক আছে চায়না, তুমি হয়তো এর আগে এই কাজ অনেকবার করেছো। আসো, আমাকে খুন করো, আমি বাঁচার জন্য চিৎকার দেব না। আমার সাথে যা ইচ্ছা হয় তাই করো। বেড়ালের হাতে ধরা পড়া ভীরু ইঁদুরের মতো হাঁপাচ্ছিল সে। চায়না যা করতে যাচ্ছিল তা আর করতে পারল না। কেন? সে এর আগে 2জন মানুষকে ছুরি দিয়ে জমালয়ে পাঠিয়েছে। সে 2জন বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবারে কোনো প্রতিরোধ নেই। কেন কেন কেন? তার কপালের দুপাশে ঘাম জমা হতে লাগলো। হাত থেকে ছুরি খসে গেল। একটা টুলে বসে মাথাটা দেয়ালে ঠেস দিল। হাত দুটো কাঁপছিল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো, অন্যদিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত পিঙ্কি। আমি দোয়া করি তুমি তোমার সারা জীবনে আর এই দিনটার কথা কখনোই মনে আনবে না। পিঙ্কি তার দিকে তাকালো। বিহ্বল। বলো আমাকে ক্ষমা করে দিয়েছ। পিঙ্কি 2বার মাথা নাড়ল। তারপর অন্য দিনের তুলনায় বেশ আগে সব কিছু গোছগাছ করে ফেলল।
পরের দিন চায়না পিঙ্কির সাথে দেখা করতে এলো না, তারপরের দিনও না। সে সিদ্ধান্ত নিতে পারছিল না। তার মনের ভিতরে সব কিছু কাঁটাতারের মতন পেঁচিয়ে গিয়ে যাচ্ছিল। কিন্তু পিঙ্কির সাথে তার দেখা করতেই হবে। সে যাবে, গিয়ে পিঙ্কিকে জড়িয়ে ধরবে, কিছুই বলবে না, নিজের শরীরের সাথে চেপে ধরবে। নিজেকে খুব খারাপ মানুষ মনে হতে লাগলো। তাকে যাতে আর ভয় না পায় এটুকু বলার সাহসও আর নেই। তৃতীয় দিন এলো আইনের লোক। রাস্তার মধ্যে প্যারেড করতে করতে জুতোর তলায় লোহার শব্দ ফুটপাতের মধ্যে বাড়ি খেয়ে ভীষণ প্রতিধ্বনি করতে লাগলো। আদেশ নির্দেশ দেওয়া শুরু হলো। সব কিছু শেষ হলো। কালো মানুষের কফির গাড়ি শহরে চলবে না, শহর নোংরা দেখায়, নগরপিতারা বলেছেন। চায়না এসবে কিছুই জানতো না এবং বেশ কিছুদিন ধরে পিঙ্কির খোঁজ করছিল। কিন্তু প্রত্যেকবার মানব শূন্য কফির গাড়িগুলো দেখে ফেরত যাচ্ছিল। শেষে নাইডুর কাছ থেকে সব জানতে পারলো। সেই সস্তা ফেরিওয়ালা। পিঙ্কির কফি গাড়ির মধ্যে গিয়ে সে একটা বেঞ্চের উপর বসল। সে তাকিয়ে দেখলো নিরানন্দ ধোয়ার আচ্ছাদনের দিকে। বাইরে সবকিছু এমনভাবে চলছিল যেন কোনো কালে পিঙ্কি নামে কেউ ছিল না। পিঙ্কি নামে কেউ কোনোদিন কফি আর প্যানকেক বিক্রি করতো না। দুরাশা, পিঙ্কি ফিরে আসবে শুধু তার সাথে দেখা করার জন্য, নাকি পুরোটা একটা স্বপ্নের মতন। সে ভাবতে লাগলো কোনো একদিন শহরে আমাদের দেখা হয়ে যাবে। চায়না ভাবছিল, আমি তাকে আমার সম্বন্ধে সব কথা খুলে বলবো, আমার বিগত নষ্ট অতীত। সেও আমাকে আর ভয় পাবে না, ধীরে ধীরে আমাকে বুঝতে পারবে। এবং স্থির হয়ে বসে রইল কফি গাড়িটার ভেতর দুপুরের খাবারের পুরোটা সময়, যা এক সময় ছিল পিঙ্কিময়।